আসসালামু আলাইকুম। তো কাহিনী শুরু হয় একটি সাধারণ দিনে। তা খুব শীঘ্রই একটি ভয়ঙ্কর দিনে পরিণত হতে যাচ্ছিল। আমরা দেখতে পাই একটি স্কুল বয়কে। তার নাম সুন। সে নিজের লাইফ নিয়ে মোটেও খুশি ছিল না। তার মনে হতো তার জীবন খুবই বোরিং। এমনকি সে গেম খেলতে খেলতেও বোরিং হয়ে যেত। তার মনে হতো বাস্তব জীবনটি কেন একটি গেমের মতো নয়। শুধুমাত্র সুন নয়, সেখানে ছিল আবায়া নামক এক ছেলে। সেও নিজের জীবনকে সুনের মতো বোরিং মনে করত এবং মনে করত তার জীবনের আসল লক্ষ্যটা কি, অর্থাৎ সৃষ্টিকর্তা তাকে কি কারণে সৃষ্টি করে। তবে এখানে সুন এবং আবায়া দুজন ভালো বন্ধু ছিল না। তারা দুজন একজন আরেকজনের বিপরীত ছিল। সুন যেখানে শান্তশিষ্ট একজন ভদ্র ছেলে, মানে আবায়া সবসময় মানুষদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকত। একদিন স্কুলে ক্লাস করার সময় হঠাৎ করে সুনের ক্লাস টিচারের মাথা বিস্ফোরিত হয় এবং তার মধ্য থেকে বেরিয়ে আসে একটি দারুমা ডল। এরপর শুরু হয় এক ভয়ানক খেলার। আপনারা ছোটবেলায় খেলেছেন কিনা আমি জানি না, তবে আমাদের এখানে এই খেলাটা খুবই প্রচলিত ছিল। একজন মানুষ অন্যদিকে দাঁড়িয়ে 1 থেকে 7 পর্যন্ত গুনত এবং সে যখন পিছে ফিরে তাকাতো তখন সে খেয়াল করত অন্যান্য যে সাথীরা রয়েছে তারা কি নড়ছে কিনা। আর যখনই সে আবারও ঘুরে 7 পর্যন্ত গুনত, এই সুযোগে মানুষ একটু একটু করে এগুতো। ভেবে দেখুন, বাস্তব জীবনটা যদি এই গেমের আওতায় চলে আসে, অর্থাৎ সামনে থাকা ওই সাথীটি ঘুরে আপনাকে যদি নড়তে দেখবে, তখন যদি আপনি সত্যি সত্যি মারা যান, তাহলে ব্যাপারটা কেমন হবে। দারুমা ডলের গেমটা এমনই ছিল। দারুমা ডল ফিরে তাকিয়ে যাকেই নড়তে দেখত বা কোনো কথা বলতে দেখত, তাদেরই রক্তের সেল ফেটে মাথা বিস্ফোরিত হয়ে মারা যেত। স্টুডেন্ট সেখান থেকে পালানোর চেষ্টাও করে, কিন্তু আশ্চর্যজনকভাবে ওই রুমের দরজা একবারই লক ছিল, কেউ খুলতে পারছিল না। আর একে একে তারা সকলেই মারা যেতে থাকে, কেননা তারা সকলেই ভয়ে চিল্লাচ্ছিল বা পালানোর চেষ্টা করছিল। এখানে আমরা সুনের বেস্ট ফ্রেন্ডকেও দেখতে পাই, যে এই ব্যাপারে সকলকে বোঝায়। সে এটাও লক্ষ্য করে যে ওই দারুমা ডলের পিছে একটি বোতাম রয়েছে, যা প্রেস করার ফলে হয়তোবা এই গেমটা এখানেই শেষ হয়ে যাবে। যা শোনার পরই সেখানে থাকা একটি ছেলে দৌড়ে যায় বাটনটা প্রেস করার জন্য, কিন্তু দারুমা ডল ততক্ষণে পিছে ফিরে তাকায় এবং ওই ছেলেটা মারা যায়। এটা দেখে তারা মনে করতে থাকে যে তাদের হাতে সময় আছে, কিন্তু তারা ধীরে সুস্থে কিছু করুক। তখনই সুনের নজরে পড়ে দারুমা ডলের পিছনে থাকা একটি টাইমারের উপর। ওই টাইমারের সময় শেষ হওয়ার আগেই যদি কেউ ওই বোতামে প্রেস না করে, তাহলে এমনটাও হতে পারে যে তারা সকলেই মারা যাবে। আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। এরই মধ্যে সেখানে থাকা সকলে মারা যায়। শুধুমাত্র সুন এবং সুনের বেস্ট ফ্রেন্ডই বেঁচে ছিল, কারণ তারা তাদের নিজস্ব স্থান থেকে এক বিন্দুও নড়েছিল না। সময় শেষ হওয়া আসতে দেখে সুন অনেকটা ভেঙে পড়ে। তবে এখানে তার বেস্ট ফ্রেন্ড একটি বুদ্ধি বের করে। সে নিজে নিচে ঝুঁকে যায় এবং জুনকে বলে উপর থেকে লাফ দিয়ে ওই বাটনটা প্রেস করতে। যেহেতু দারুমা ডল সকলের পায়ের শব্দ পেয়ে পিছে ফিরে তাকাচ্ছে, সেহেতু এই পদ্ধতিতে সে পায়ের শব্দ পাবে না এবং সুনকেও দেখতে পাবে না। আর যখন মাত্র 1 সেকেন্ডই বাকি ছিল, তখন সুন ওই বোতামটা প্রেস করতে সক্ষম হয়। তারা মনে করে তারা দুজনই হয়তো বা বেঁচে গিয়েছে, কিন্তু ওই গেমের রুল অনুযায়ী যে ওই বোতামটি প্রেস করবে একমাত্র সেই বেঁচে থাকবে। অর্থাৎ এখানে ওই সুনের ফ্রেন্ডও মারা যায়। পুরো ক্লাসের মধ্যে এখানে একমাত্র সুনই বেঁচে ছিল এবং ওই লাশের ভান্ডারে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করছিল সৃষ্টিকর্তা যাতে তাকে ওই বোরিং লাইফটি ফেরত দেয়। তার এমন জীবনের দরকার নেই। সে এই সব কিছু নিয়ে ভাবছিল যখন ওই দারুমা ডল বলে উঠে যে একটি বিড়াল আসছে এবং তুমি একজন ইঁদুর। সুন এটা বোঝার চেষ্টাই করছিল যখন সেখানে দরজা খুলে ইচিকা। এখন ইচিকার পরিচয় দিতে গেলে বলতে হবে, মনে মনে ইচিকাকে অনেক আগে থেকেই পছন্দ করত। ইচিকা তার প্রতিবেশী এবং সহপাঠী, তবে তাদের বিভাগ ভিন্ন ছিল। এই বিভাগে যেমন সুন বিজয়ী, ঠিক তেমন ইচিকার বিভাগে ইচিকা বিজয়ী। এখানে তারা প্রথমেই পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে সেখানে কোনো রকমই সিগন্যাল ছিল না। এরপর তারা বের হওয়ার জন্য দরজা খোঁজা শুরু করে, কিন্তু আশ্চর্যজনকভাবে দরজা তো বন্ধ ছিল।
সাথে সাথে সেখানে থাকা কাঁচগুলোও ভাঙছিল না। এখন আর কোনো উপায় না থাকায় তারা পুরো স্কুল জুড়ে কোন দরজাটা খোলা সম্ভব তা খোঁজা শুরু করে এবং খুঁজেও পায় সেটা ছিল স্টেডিয়ামের দরজা। আর তারা যখনই ভিতরে প্রবেশ করে তখনই দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সেখানে তারা সহ আরও অনেক স্টুডেন্ট ছিল। তাদের মধ্য থেকে কিছু স্টুডেন্ট ইঁদুরের পোশাক পরা ছিল। এখানে ফ্লোরে কিছু কথা লেখা ছিল, আর অর্থ এমন ছিল যে সবকিছু শেষ করার জন্য বিড়ালের গলায় ঘন্টি বাঁধতে হবে। এখন মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাই যে নিচের ফ্লোর ফেটে একটি বিশাল আকৃতির বিড়াল বের হয়ে এসেছে। এটা ছিল একটি রোবোটিক বিড়াল। বের হয়ে এসেই সেখানে থাকা সকল স্টুডেন্টকে খেতে শুরু করে। এখানে সুন খুব শীঘ্রই লক্ষ্য করে যে ওই বিড়ালটি সে সকল স্টুডেন্টদেরই যারা ইঁদুরের পোশাক পরা আছে। সুন এবং ইচিকা মিলে আরও লক্ষ্য করে যে সেখানে একটি ঘন্টি রয়েছে যার উপর টাইমার রয়েছে, অর্থাৎ এখানে ওই বিড়ালের গলায় বাস্কেটবলের রিংয়ের মধ্যে ওই ঘন্টিটাকে দিলেই গেম ওভার। আর এটা যখন সুন সকলকে জানায় তখন সেখানে থাকা ওই স্কুলের সবচেয়ে ভালো বাস্কেটবল প্লেয়ার এই ঝুঁকিটা নেয়। সে প্রায়ই সফল হতে যাচ্ছিল যখন ওই বিড়াল নিজের হাত দিয়ে ওই ঘন্টিটাকে আটকে নেয় এবং সেটাকে ছুঁড়ে মারে ওই স্টুডেন্টের দিকে। স্টুডেন্টটি মারা যায়। এখন তাদের কাছে অন্য কোনো উপায় না থাকায় যারা যারা ইঁদুরের পোশাক পরা ছিল তারা দ্রুত ওই পোশাক খুলে ফেলে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। বিড়ালটি যখন ইঁদুর না পায় তখন সাধারণ পোশাক পরা স্টুডেন্টদের খেতে শুরু করে। এখন এক পর্যায়ে ওই বিড়াল ইচিকাকেও খেতে যাচ্ছিল। যখন সুন ইচিকাকে বাঁচানোর জন্য ইঁদুরের পোশাক পরে ওই বিড়ালকে নিজের দিকে ডেকে নেয়, এই মুহূর্তেই সুন বুঝতে পারে যে যারা ইঁদুরের পোশাক পরা ছিল তারা ওই বিড়ালের কথা বুঝতে পারত। এখানে বিড়ালের পিঠ অনেক চুলকাচ্ছিল, আর এটা শুনে সুন কোনো মতে তার পিঠে স্ক্র্যাচ করা শুরু করে। আর এটা দেখে সেখানে থাকা বাকি স্টুডেন্টরাও তাকে সাহায্য করে। এরই মধ্য দিয়ে আরামে বিড়াল ঘুমিয়ে পড়ে। এখনই সময় ছিল ওই ঘন্টাটা রিংয়ের মধ্যে প্রবেশ করানোর। এখন সুন যখন এটা করতে যায় তখন এখানে থাকা বাকি স্টুডেন্টরা তাকে বাধা দেয়। তারা ভয় পাচ্ছিল দারুমা ডলের গেমের মতো হয়তোবা যে ওই রিংয়ের মধ্যে ওই বেলটি প্রবেশ করাবে সেই একমাত্র জীবিত থাকবে, বাকি সকলে মারা যাবে। আর তাদের মধ্যকার এই ঝগড়ার আওয়াজ শুনে বিড়ালও জেগে যায়। সে আবারও তাদের উপর হামলা করে। এরই মধ্যে সুনের মাথায় একটি বুদ্ধি আসে। সে ইচিকার সাথে মিলে একটি বাস্কেটবল এবং ওই ঘন্টিটাকে নিয়ে একটি কাপড়ে পেঁচায়, যাতে করে বিড়াল বুঝতেই না পারে যে কোনটা বাস্কেটবল আর কোনটা ঘন্টি। আর এভাবেই ওই বিড়ালটাকে বোকা বানানোর মাধ্যমেই তারা ওই ঘন্টিটিকে বিড়ালের ওই গলা ওই রিংয়ের মধ্যে প্রায় প্রবেশ করিয়ে দিচ্ছিল, কিন্তু হালকার জন্য সেটা প্রবেশ করে না। এখানেই একজন হিরোর মতো এন্ট্রি ঘটে আমায়ার। সে ওই ঘন্টিটাকে নিয়ে ওই বাস্কেটবলের রিংয়ের মধ্যে প্রবেশ করায়। মধ্য দিয়ে গেম ওভার হয়ে যায়। এখানে সুন, আমায়া এবং ইচিকা বেঁচে গিয়েছিল, কেননা তারা তিনজন মিলে ওই বাস্কেটের রিংয়ের মধ্যে ওই বেলটাকে ফেলেছিল। আর বাকিদেরকে আমায়া নিজের হাতে মেরে ফেলে। সে এখানে সুনের সাথে বন্ধুত্ব করতে চাইছিল, কিন্তু মাঝে চলে আসে ইচিকা। সে এখানে স্পষ্টভাবে আমায়াকে জানিয়ে দেয় যে সুন তার মতো নয়। শুনে আমায়া রাগের মাথায় ইচিকাকেও মারতে যাচ্ছিল, যখন ওই বিড়ালের মুখ থেকে একটি ধোঁয়া বের হয় এবং তারা তিনজনই সেন্সলেস হয়ে যায়। আর এখানেই আমরা জানতে পারি এই ঘটনা শুধুমাত্র আমায়া অর্থাৎ সুনদের স্কুলই হচ্ছিল না, বরং পুরো বিশ্বজুড়ে সকল স্কুলেই এই ঘটনাগুলো ঘটছিল। এবং এখন তাদের মধ্য থেকে যারা বেঁচে গিয়েছিল তারা সকলেই একটি ফানুসের মধ্য দিয়ে আকাশে ভেসে বেড়াচ্ছিল। সাধারণ মানুষেরা বুঝতে পারছিল যে সেখানে কি চলছে, তবে তারা এখানে কেউ বলছিল যে এলিয়েন এরকমটা করছে এবং কেউ বলছিল স্বয়ং সৃষ্টি এমনটা করছে। আর এখানেই তারা সকলে মিলে যে স্টুডেন্টরা বেঁচে গিয়েছিল তাদেরকে নাম দেয় সৃষ্টিকর্তার সন্তান। এখন সুনের জ্ঞান ফিরে এবং সে দেখতে পায় সে একটি রুমের মধ্যে রয়েছে। এখানে তার সাথে সাথে আরও তিনজন স্টুডেন্ট রয়েছে। এর মধ্যে থেকে একজন ছিল তাকাসি। তাকাসি হলো সেই স্কুলের স্টুডেন্ট এই স্কুলে আগে সুন পড়াশোনা করত। এখানে 3 বছর পর তাদের দেখা হচ্ছিল। সেখানে থাকা বাকিদের নাম শুনে সুন
এক নিমিষেই বুঝে ফেলে যে সেখানে যারা রয়েছে তাদের সকলের সারনেম অনুযায়ী তারা সেখানে রয়েছে। সেখানে থাকা ছেলেটি তাকে দেখায় যে বাইরের পরিস্থিতি আসলে কি। সুন এখান থেকে বের হওয়ার চেষ্টাই করছে, যেখানে হঠাৎ করে সেখানে 4টি পুতুল চলে আসে। এই পুতুলেরা তাদের সাথে গেম খেলতে চাইছিল, আর তা ছিল নাম বলার গেম। অর্থাৎ যে কোনো একজনকে মাঝে বসিয়ে তারা একটি মিউজিক শেষ হওয়া পর্যন্ত তার চারপাশে ঘুরবে, এবং মিউজিক শেষ হওয়ার পর মাঝে বসা ওই স্টুডেন্টকে বলতে হবে যে তার পিছে কোন পুতুল রয়েছে। তারা সেখানে থাকা অন্য ছেলেটির মধ্য দিয়ে এই গেমটি শুরু করে, এবং ওই ছেলেটি ওই পুতুলের সঠিক নাম বলতে না পারায় মারা যায়। এরপর পালা ছিল অন্য মেয়েটির। এখানে পালানোর কোনো পথই ছিল না, আর ওই মেয়েটিও নির্দিষ্ট সময় নাম বলতে না পারায় নির্মমভাবে মারা যায়। এরপর পালা ছিল তাকাসির, কিন্তু সুন এখানে তাকাসির পরিবর্তে নিজে খেলতে চায়। গেম স্টার্ট হয় এবং নির্দিষ্ট সময়ে গেম শেষও হয়ে যায়, কিন্তু সুন নাম বলতে পারে না। আর অমনি তার পিছে থাকা পুতুলটি কথা বলে উঠে, যেটা শুনে সুন তার নাম বলে দেয়। এখানে পুতুলেরা বলে যে সময় পার হয়ে গিয়েছে, এখন বলে কোনো লাভ নেই। আর ঠিক তখনই সুন তাদেরকে জানায় যে সাউন্ড শুনে সকলে তারা ভেবেছে যে গেম ওভার হয়ে গিয়েছে, যে সাউন্ড মূলত সুনের মোবাইল থেকে আসছিল। সময় এখনও বাকি আছে। সুন এখানে চালাকির সাথে আগে ওই সাউন্ডটিকে রেকর্ড করে রেখেছিল, এবং এভাবেই সে ওই পুতুলগুলোকে হারিয়ে দেয়। পুতুলগুলো একে একে বিস্ফোরিত হয় এবং তার মধ্য থেকে বেরিয়ে আসে একটি চাবি। তারা দুজন ওই চাবিটিকে নিয়ে ওই রুম থেকে বেরিয়ে পড়ে, যেখানে পথে একটি ছেলে তাদের দিকে দৌড়ে আসছিল। পিছে একটি ডেভিল ডল পড়ে গিয়েছিল। সে দূর থেকেই চিৎকার দিয়ে বলে যে হাত ধরো। হাত ধরলেই এই ডল তাদেরকে কিছুই বলবে না। আর এখানেই তারা তিনজন মিলে একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়ে থাকে, ফলে ওই ডেভিল ডল এখান থেকে চলে যায়। আর এখানেই আমরা জানতে পারি সুনকে তাকাসি অনেক আগে থেকেই পছন্দ করত। সে তাকে ভালোবাসে, তবে সে কখনো এই জিনিসটা বলার সাহস পায়নি। এখানে সুন লক্ষ্য করে যে তাকাসির গলায় একটি নেকলেস রয়েছে, যেটা মূলত একটি কাপের ভাঙা অংশ। আর ওই কাপটা মূলত সুনের কথা মতো তাকাসি ভেঙেছিল। অর্থাৎ এখানে সুনও বুঝতে পারে যে তাকাসি এতদিন যাবৎ তার জন্য অপেক্ষা করে আছে। এখানে যখন তাকাসি এবং সুন একজন আরেকজনের হাত ধরেছিল, তখন তাকাসি সুনকে প্রমিস করায় তখন সে এই হাত কখনই ছাড়ে না। সুন প্রমিস করলেও একটু পর সে তার হাত ছেড়ে দেয় যখন সে দেখে ইচিকা ওই ডেভিল ডলের আক্রমণে শিকার হতে চলেছে। সুন এখানে তাকাসির হাত ছেড়ে ইচিকার হাত ধরে। এটা দেখে তাকাসি অনেক কষ্ট পায়। যাই হোক, তারা নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু ওই দরজা খোলার জন্য তাদেরকে 7টা চাবি কালেক্ট করতে হবে, আর তাদের কাছে মাত্র 4টা আছে। আর সেখানেই আমায়া বাকি 3টা চাবি নিয়ে চলে আসে, কিন্তু সেখানে 7 জনের বদলে 8 জন হয়ে গিয়েছিল। আর এ কারণে আমায়া যে ছেলেটার হাত ধরে এসেছিল, ছেলেটাকেই আমায়া মেরে ফেলে, কেননা 7 জনের বেশি সেখানে প্রবেশ করা সম্ভব নয়। এরপর তারা সময় মতো ওই চাবিগুলো ইউজ করে ফেলে, যার ফলে সেখানে একটি সুড়ঙ্গের সৃষ্টি হয়। তাদের সকলকে তাদের পোশাক ফিরিয়ে দেওয়া হয়। তারা ওই পোশাক পরে ওই সুড়ঙ্গ দিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরটা বরফে আবৃত ছিল, যেখানে বরফের তৈরি একটি ভাল্লুক আসে। সে প্রথমেই তাদের সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে মিথ্যাবাদীকে পছন্দ করে না। যার মন কালো সেই মিথ্যা বলে। আর সে এখানে তাদেরকে কিছু প্রশ্ন করবে। এই প্রশ্নের সঠিক জবাব যারা দিতে পারবে তারাই বেঁচে থাকবে, যারা মিথ্যা বলবে তারাই মারা যাবে। এখানে পুরো পৃথিবী তাদেরকে এই গেম খেলতে দেখতে পারছিল। এই ভাল্লুকটি তাদেরকে সহজ প্রশ্ন করে যে তাদের পছন্দের খাবার কি। সকলে নিজ নিজ পছন্দের খাবারের কথা বলতে থাকে, কিন্তু ভাল্লুক সুখে বলে যে এখানে কেউ মিথ্যা বলছে। আর 2 মিনিটের মধ্যে তারা নিজেরা যদি সে মানুষটিকে খুঁজে না বের করে, তাহলে ভাল্লুক সকলকে মেরে ফেলবে। এখানে সময় বয়ে যাচ্ছিল, তারা বুঝতে পারছিল না যে এখানে কে মিথ্যা বলছে। আর এরপরও তারা একজনকে বেছে নেয়, কেননা তার পছন্দের খাবারটি একটু অন্যরকম ছিল। ভাল্লুক ওই ছেলেটিকে মেরে ফেলে। এরপর সে আবারও প্রশ্ন করে যে তাদের মধ্য থেকে কে কে সুনকে পছন্দ করে। এই প্রশ্নেরও সকলে সঠিক উত্তর দেয়।
ইচিকাও শুনকে পছন্দ করত, যেটা শুনে শুন মনে মনে অনেক খুশি হয়। তবে তাকাশি খুশি হয় না। আর যখন তাকাশিও জানায় যে শুনকে সে পছন্দ করে, তখন ইচিকারও এই জিনিসটা খটকা লাগে। এই তো গেল সাধারণ ব্যাপার। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আমায়াও শুনকে পছন্দ করত। আর যখন সকলেই তাদের উত্তর দিয়ে দেয়, তখন সেখানে থাকা ভাল্লুকটি আবারও বলে যে তাদের মধ্য থেকে কেউ একজন আবারও মিথ্যা বলছে। এখানে সকলের সন্দেহ গিয়ে পড়ে তাকাশির উপর, কেননা সে তো শুনের সাথে একই স্কুলে পড়ে না। তাহলে সে কিভাবে শুনকে পছন্দ করতে পারে? শুন এবং ইচিকা এই জিনিসের প্রতিবাদ করে, কেননা তারা তিনজনই আগে একই স্কুলে পড়াশোনা করত। যখন তারা কেউই মেনে নিতে চাইছিল না যে তাদের মধ্য থেকে কে মিথ্যা বলছে, তখন ভাল্লুক জানায় যে তাদের মধ্য থেকে তাদের মতো রূপ সেজে একজন পুতুল রয়েছে, যে গেমের হয়ে কাজ করছে। যেটা শুনে তারা আবারও তাকাশিকে সন্দেহ করে। এখানে শুন এবং ইচিকা অনেক চেষ্টা করে তাকাশিকে বাঁচানোর জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়। ওই ভাল্লুক তাকাশিকে মেরে ফেলে। মৃত্যুর আগে তাকাশি বারবার বলছিল যে সে সত্যি শুনকে অনেক পছন্দ করে। এখানে যখন শুন দেখে যে তাকাশির গায়ে রক্ত রয়েছে, তখন শুনও বুঝে ফেলে যে এখানে আসলে মিথ্যা কে বলছে। এখানে মিথ্যা বলছে একমাত্র ওই ভাল্লুক। যখন শুন তার দিকে আঙুল উঁচু করে, তখন সাদা ভাল্লুক থেকে কালো ভাল্লুকে পরিণত হয়ে যায় এবং গেম ওভার হয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে আমায়া অনেক আগে থেকেই জানতো যে ভাল্লুকটি মিথ্যা কথা বলছে। এরপরও সে আগে থেকে বলেনি, কাউকে বাঁচানোর চেষ্টাও করেনি। সে ইচ্ছে করে করে সকলের দিকে আঙ্গুল উঁচু করেছে। মূলত এখানে আমায়া অনেক স্বার্থপর ছিল। যাই হোক, এরপর তারা সর্বশেষ লেভেলে চলে যায়, যেখানে তিনটা পুতুল তাদের সামনে চলে আসে এবং গেমের নিয়ম তাদেরকে জানিয়ে দেয়। জানায় তাদের মধ্য থেকে যে কোনো একজনকে ডিমন অর্থাৎ শয়তান হিসেবে বেছে নেওয়া হবে। শয়তানের কাজ হবে উপরে রাখা ক্যানটিকে এনে নির্দিষ্ট স্থানে রাখা, আর এরই মধ্যে বাকিরা লুকিয়ে পড়বে। এখন যদি ওই শয়তান সকলকে খুঁজে পেয়ে যায় এবং তাদেরকে বন্দি বানিয়ে নেয়, তাহলে তারা সকলেই মারা যাবে। শুধুমাত্র শয়তান হওয়া স্টুডেন্টটি বেঁচে থাকবে। আর যদি কেউ লুকিয়ে থাকতে সক্ষম হয় এবং ওই শয়তানের ওই ক্যানে লাথি মারার আগে নিজে লাথি মারে, তাহলে ওই শয়তান ওই ছেলেটি বাদেই বাকি সবাই বেঁচে যাবে, তারা মারা যাবে। এখন এখানে কাঠির মাধ্যমে শয়তান বেছে নেওয়া হয় এবং শয়তানে পরিণত হয় আমায়া। সে তো এমনিতেই শয়তান ছিল। যাক, সে এখানে একটি চালাকি করে। সে নিজে গিয়ে ক্যানটিকে আনার বদলে বুদ্ধি খাটিয়ে ওই ক্যানটিকে নিচে ফেলে দেয়। আর এ কারণেই বাকিরা লুকানোর জন্য যথেষ্ট সময় পায় না। এখানে ইচিকা শুনের জন্য ত্যাগ স্বীকার করে, শুনকে লুকানোর সুযোগ করে দিয়ে নিজেই আমায়ার সামনে চলে আসে। এখন একমাত্র শুনবাদী আমায়া বাকি সকলদের বন্দি বানিয়ে ফেলেছিল। এখানে আমায়া শুনকে বাহিরে ডাকছিল এবং ইচিকা তাকে ভিতরেই থাকতে বলছিল। তখনই শুনের মনে পড়ে যায় যে ইচিকাই একদিন বলেছিল যে তার এবং আমায়ের মধ্যে পার্থক্য রয়েছে। সে একজন ভালো লোক এবং আমায়া একজন খারাপ লোক। আর এখন সে যদি লুকিয়ে থেকে সময় নষ্ট করে, তাহলে বাকিরা মারা যাবে। না হলে তার এবং আমায়ের মধ্যে কি পার্থক্য থাকবে? তাই সে সেখানে থাকা একটি লোহার আর্মার পরিধান করে আমায়ার সামনে আসে। এখন আমায়া তার মুখ না দেখে তাকে বন্দি করতে পারছিল না, যে কারণে সে তার কাছে যায়। ফলে শুন এখানে তার পরিকল্পনা মতো আমায়াকে একটি শিকলে বেঁধে ওই পানির মধ্যে লাফ দেয়। শুন কোনো মতে ওই আর্মারটি খুলে উপরে উঠে আসে, কিন্তু আমায়া ওই স্থান থেকে লড়তে পারছিল না। আর এই সুযোগে শুন ওই ক্যানে লাথি মারতে যাচ্ছিল। সে সকলের জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করতে যাচ্ছিল। আমায়াও সেখানে তাকে বাধা দেওয়ার জন্য সঠিক সময়ে চলে আসে। তবে আমায়ার আগে সেই ওই ক্যানে লাথি মারে। তবে আশ্চর্যের বিষয় হলো ওই ক্যানটি বিস্ফোরিত হয় না। তাদের মধ্য থেকে কেউই মারা যায় না। এখানে ওই বোতলগুলো বের হয় এবং তাদেরকে জানায় তাদের মধ্য থেকে কেউই মরবে না। এটা শুধুমাত্র মজা করার জন্য একটি গেম ছিল। যেহেতু তারা সকলেই জিতে গিয়েছে, সেহেতু সেই খুশিতে তারা সকলকে আইসক্রিম দেয়। কিন্তু এতে করে আমায়া খুশি ছিল না। সে তো স্পেশাল কেউ হতে চাচ্ছিল। সে তো সব গেম জিততে চাইছিল, কিন্তু সর্বশেষ গেমটি তো সে হেরে গেল। তাই সে আইসক্রিমটি না খেয়ে ফেলে দেয়। অন্যদিকে শুন এবং ইচিকা অনেক খুশি ছিল।
একজন আরেকজনের প্রতি ভালোবাসা ব্যক্ত করে। মানে শুন ইচিকাকে নিজের সাথে মুভি দেখার জন্য ইনভাইট করে। ইচিকাও রাজি হয়ে যায়। ঠিক তখনই শুন লক্ষ্য করে যে তার আইসক্রিমের কাঠিতে লেখা রয়েছে তুমি বাঁচবে। অন্যদিকে ইচিকা তার দিকে তাকিয়ে বলে সরি, আমি তোমার সাথে মুভি দেখতে যেতে পারবো না, কেননা আমি তোমার মতো এতটা লাকি না। এটা বলার পরই শুন লক্ষ্য করে যে ইচিকা কাঠিতে লেখা রয়েছে যে সে মারা যাবে, এবং এই সব কিছু দেখে আমায়ও নিজের কাঠিটি বের করে নিয়ে আসে, যাতে লেখা ছিল যে সেও বাঁচবে। অর্থাৎ এখানে একটি ভাগ্যের পরীক্ষা চলছিল, যেখানে একমাত্র শুন এবং আমায়াই জিতেছে। এখন ওই পুতুলদের মধ্য থেকে আরেকটি পুতুল বের হয়ে আসে, যার উপর লেখা ছিল লাক। সে একে একে শুন এবং আমায়া বাদে সকলকে মেরে ফেলে। চিকা এবং শুনের শেষ বিদায় দৃশ্যটি সত্যি অনেক কষ্টকর ছিল। যাই হোক, এখানে পুরো পৃথিবীর জন্য শুন এবং আমায়াই ছিল সৃষ্টিকর্তার সন্তান। সব ঘটনা দ্বারা শুনের সৃষ্টিকর্তার উপর সকল বিশ্বাস উঠে গিয়েছিল। আর ঠিক তখনই স্বয়ং সৃষ্টিকর্তা তার সামনে আসে। মূলত এখানে মাঝে মধ্যেই একজন ফকিরকে আমাদের দেখানো হচ্ছিল, আর সেই ছিল সৃষ্টিকর্তা। আর এখানেই মুভি শেষ হয়ে যায়। আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, আপনারা ভাবছেন যে এইসব কে করেছে। তো মুভির মতে এইসব কিছু করেছে সৃষ্টিকর্তা। এখানে সকলে নিজের লাইফে বোর হয়ে যাচ্ছিল, যা দেখে সৃষ্টিকর্তারও ভালো লাগে না, এবং সেও এই সব কিছু সামলাতে সামলাতে বোর হয়ে যাচ্ছিল, যে কারণে সে তরুণ প্রজন্মের মধ্য থেকে দুজনকে বেছে নেয় এবং তাদের হাতেই পুরো পৃথিবীর দায়িত্ব তুলে দেয়। এবং তারা ছিল আমায়া এবং শুন। আমায়া যখন সকলকে শাস্তি দিতে সর্বদা প্রস্তুত থাকতো, সেখানে শুন সকলের জন্য নিজের জীবন ত্যাগ করতে চাইতো। যাই হোক, অনেক কিছুই এই মুভিতে ক্লিয়ার করা হয়নি। আমি লাস্টে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিয়েছি সেটা মাঙ্গার ভিত্তিতে দিয়েছি। যারা মাঙ্গা চেনে না তাদের জন্য জানিয়ে দিই যে মাঙ্গা হলো খানিকটা কমিক বুকসের মতো। মাঙ্গা এবং কমিক্সের মধ্যে পার্থক্য রয়েছে। যাই হোক, এই জাপানিজ হরর মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো এটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।